তো প্রাচীন ভারতের সময় গণনা সংক্রান্ত ভিডিওতে আগের দিন বললাম 4 যুগে হয় এক মহাযুগ। এইখানে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই যে 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ। 4 বেদের একটি পাঠান্তর ছিল 4 যুগ, 3 নেত্র, 4 যুগ। তো এই যে 4টি যুগ, সে হচ্ছে এই 4 যুগ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, যেটির বিস্তারিত বিবরণ আমি আগের ভিডিওতে দিয়েছি। যাই হোক, এই 4 যুগে হয় এক মহাযুগ, যার সময়কাল হচ্ছে 43,20,000 বৎসর। তো এই একটা মহাযুগ শেষ হলে আবার আরেকটা মহাযুগ শুরু হয়, অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, কলি শেষ হলে আবার সত্যযুগ শুরু হবে। এইভাবে চক্রাকারে এটি চলতে থাকবে। কতদিন চলবে? 71 মহাযুগে হয় এক মন্বন্তর। এখানে মন্বন্তর শব্দটি খেয়াল করুন। এই 71 চতুর্যুগ হচ্ছে একজন মনুর শাসনকাল। মনু হচ্ছে আমাদের পৃথিবীর রাজা। দেবতাদের রাজা যেরকম ইন্দ্র বলা হয়, আমাদের পৃথিবী লোকের রাজা বলা হয় মনুকে। ইন্দ্র কোনো নির্দিষ্ট একজন দেবতা নয়, মনুও তেমনি নির্দিষ্ট কোনো একজন দেবতা নন। তো এই মনু বা একজন মনুর আয়ুষ্কাল হচ্ছে 71 চতুর্যুগ বা 71 মহাযুগ। হিসাব করে নিন এটা, আর হিসেবে যাচ্ছি না আমি। তো মনু হচ্ছেন আমাদের রাজা, আমরা হচ্ছি মনুর প্রজা। প্রজা মানে আসলে হচ্ছে সন্তান। তো আমরা মনুর সন্তান। তো মনুর সন্তান, সেই হেতু আমাদের বলা হয় মনুষ্য বা মানব। মনুর অপত্যে মানব। এখানে প্রজা মানে সন্তান যে কথাটি বললাম, এটা একটু ছুঁয়ে যায় যে আমরা সচরাচর রাজার বিপরীতে প্রজা শব্দটা ব্যবহার করি। তো রাজার বিপরীতে প্রজা ঠিকই, কিন্তু প্রজা হচ্ছে রাজার সন্তান। প্রিয়দর্শিনী অশোক, ভারতের মহান সম্রাট অশোক, তার একটি বিখ্যাত লেখ পাওয়া যায় যাতে তিনি লিখছেন, সবে মুনিষে প্রজা মমা। ইতিহাসের ছাত্ররা জানেন, সেই সময়ের প্রচলিত ভাষায় তিনি এটি লিখেছেন, সকল মানুষ আমার প্রজা, অর্থাৎ সকল মানুষ আমার সন্তান। তো এই হলো প্রজার ব্যাখ্যা। আমরা হলাম সেই মনুর প্রজা, অর্থাৎ মনুর সন্তান। তার জন্য আমাদের বলা হয় মনুষ্য বা মানব। তো একজন মনুর সময়কাল হচ্ছে 71 চতুর্যুগ বা 71 মহাযুগ। তো যে শব্দটি ছেড়ে এলাম, মন্বন্তর। মন্বন্তর মানে হচ্ছে মনুযুক্ত অন্তর। মন্বন্তর, এক মনু থেকে যখন অন্য মনু আসেন। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে 2 মনুর শাসনকালের যে মাঝখানের সময়, প্রকৃতপক্ষে সেইটি হচ্ছে মন্বন্তর, যে সময়কাল হচ্ছে সত্যযুগের সমান, অর্থাৎ কলিযুগের 4 গুণ। এই যে সময়কাল, এই সময়ে পৃথিবী জলপ্লাবিত হয়, মানুষের দুঃখ কষ্টের দুর্দশার অন্ত থাকে না, ভিক্ষাও মেলে না। তো এই হচ্ছে মন্বন্তরের দ্বিতীয় ব্যাখ্যা, যে কারণে দুর্ভিক্ষের আরেক নাম মন্বন্তর। তো এইভাবে এক মনুর শাসনকাল এবং তারপরে আরেক মনুর শাসনকাল, মাঝখানের এক সত্যযুগের সময়কালের মন্বন্তর সন্ধি। এরকমভাবে 14 মন্বন্তরে হয় এক কল্প। এই 14 মন্বন্তর সমান হচ্ছে 14টি মনুর শাসনকাল এবং 2 মনুর মাঝখানের একটি মন্বন্তর সন্ধি। এইভাবে 15টি মন্বন্তর সন্ধি পাই। 14টি মন্বন্তরে 15টি মন্বন্তর সন্ধি। এখানে একটু হয়তো ভাবছেন যে কি করে হলো, ওটাও তো 14 হওয়া উচিত। উত্তর হচ্ছে, শুরুতে প্রথমেই একটা মন্বন্তর সন্ধি,
তারপরে মনুর শাসনকাল, তারপরে আবার মন্বন্তর সন্ধি, তারপরে আবার মনুর শাসনকাল, এইভাবে 14 জন মনুর শাসনকাল এবং 15টি মন্বন্তর সন্ধি। এই সময়কালটি হচ্ছে 1000 চতুর্যুগের সমান। তো এই সময়কালকে বলা হয় এক কল্প। এই এক কল্পে ব্রহ্মার একটি দিবস পার হয়, বা এক কল্পে ব্রহ্মার একটি রাত্রি পার হয়। এইভাবে 2 কল্পে ব্রহ্মার এক অহরাত্র বা ব্রহ্মার 24 ঘন্টা, আজকের ভাষায় ব্রহ্মার এক দিন রাত্রি মানে 2 কল্প, মানে 2 গুণিত 71 মহাযুগ। তো এরকমভাবে 2 কল্পে ব্রহ্মার এক দিন রাত্রি হয়। এই রকম 365 দিন রাত্রিতে ব্রহ্মার 1 বৎসর, এবং এইভাবে ব্রহ্মার মোট আয়ু 100 বৎসর। তো ব্রহ্মার শতবর্ষে ঘটে মহাপ্রলয়, যার অর্থ এই সমস্ত সৃষ্টি আবার নতুন করে সৃষ্টি হয়। অর্থাৎ এই সমস্ত গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড সব আবার সেই একটি বিন্দুতে মিলিত হয়, এবং বোধহয় সেই বিন্দু থেকে আবার সেই মহাবিস্ফোরণ, আবার একটা নতুন সৃষ্টি, যেটিকে কি বিজ্ঞানীরা বিগ ব্যাং বলেছেন আমার জানা নেই, এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। তো মোট কথা এই হলো সমগ্র সময়কাল, যেটি ভারতীয় বিভিন্ন পুরাণে এবং বিভিন্ন প্রাচীন ভারতীয় সময় গণনার শাস্ত্রে লিপিবদ্ধ আছে।